নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রিয়া। সংবাদ শুরুতেই দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। মনু বনকুল অন্নকূট উৎসবে ভক্তদের মিলন মেলা। কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী সামাজিক কর্মসূচি এবং পুরস্কার বিতরণ। বণিক্য চৌমুহনী একই ভাড়া বাড়িতে থাকা নেশাগ্রস্ত যুবতীর আক্রমণে রক্তাক্ত আরেক ভাড়াটিয়া যুবতী। শিক্ষকের জন্য আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ। জম্পুই জেলায় বিজেপি সভাকে ঘিরে উত্তেজনা। মেলা ঘরে প্রশাসনের অভিযান। নামি রেস্টুরেন্টে পচা মাংস এবং মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার। অমরপুরের শিবভুক্ত নেত্রীর গাঁজা কাণ্ড। সাবরুমের লোকনাথ মন্দির এলাকায় বাংলাদেশি নাগরিক আটক। পুলিশের তৎপরতায় সীমান্তে সতর্কতা জারি। আটক ব্যক্তির দাবি, তিনি চিটাগাং থেকে এসেছেন এবং সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন। আবারও সীমান্ত শহর সাবরুমে এক বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় সাবরুমের লোকনাথ মন্দির এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা সাবরুম থানায় খবর দেয়। পুলিশ দ্রুত পৌঁছে লোকনাথ মন্দিরের সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাবরুম থানার এসআই অঞ্জন চাকমা জানান, আটক ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে তিনি বাংলাদেশের চিটাগাং থেকে এসেছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ব্যক্তিটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এদিক দিয়ে আইতেছিলাম, তখন একবার জেল কাটছিলাম সাবরুমে। ভালো জানেন। তখন আবার 3 মাস জেল কেটে আবার বাড়ি চলে গেছি। তারপর দিয়ে মথুরা বৃন্দাবন গেছি। আপনার নাম কি? ঘোড়ার পাহাড়ের সময় ধরছিল, আমাকে আবার পাঠাই দিতে বলছিল। তো আমি বলছি না, আমাকে বৃন্দাবন দিতে হবে, আমি দর্শন করে চলে আসবো। তখন একবার জেল কাটছিলাম সাবরুম থানা। কবে? ওই 25-30-40 বছর, 25-30-40 বছর এরকম। আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? এখন 45 বছর উপরে হবে। 5 বছরে আর কি। নাম কি তোমার? নাম গৌরাঙ্গ দাস। বাড়ি চিটাগাং। এখানে কিভাবে আইছো? এখানে ওই মথুরা থেকে আছে, মথুরা বৃন্দাবন। মথুরাতে গেছো কেমনে? কোন রাস্তা দিয়ে গেছেন? কোন রাস্তা দিয়ে গেছো? জোরে বলেন। কোন রাস্তা দিয়ে গেছেন? ওই যে মথুরা বৃন্দাবন থেকে কিভাবে আছি? বাংলাদেশ থেকে কিভাবে মথুরা গেছেন? বাংলাদেশ কোন রাস্তা দিয়ে? যশোর বর্ডার সাইড দিয়ে, ওখান থেকে একবার যশোর কোন দিকে? ওয়েস্ট বেঙ্গল? কিছু টাকা দিয়েছিলাম। কলকাতা না, ও যশোর দিয়ে। যশোর কোন দিক দিয়ে? আজকে আপনাদের এখানে আসার কারণ? আমরা খবর পেয়েছি যে সাসপেক্টেড বাংলাদেশি বলে যে একজনকে এখানে লোকনাথ মন্দিরে আটকানো হয়েছে। তো সেই খবর পাওয়াতে আমরা আসলাম। এসে উনি স্বীকার করছেন যে উনি বাংলাদেশ থেকে, চিটাগাং থেকে। তো যার কারণে ওকে এখন আমরা থানায় নিয়ে যাচ্ছি আর কি। অমরপুরের শিবভক্ত নেত্রীর গাঁজা কাণ্ড। মহিলা নেত্রীকে ঘিরে নেশার রাজনীতি। বাজেয়াপ্ত গাঁজা গন্তব্য নিয়ে প্রশ্ন। জয় শিব শম্ভু। ভুম 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 ভুষি পাগলি খাইলে পাগলা খুশি, নেত্রী খাইলে নেত্রা খুশি। অমরপুরের শিবভক্ত মহিলা মোর্চার নেত্রী দ্বারা নেশাযুক্ত ত্রিপুরা করার মাধ্যমে নেত্রীরা গাঁজা নেশায় আসক্ত। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, গাঁজা বিরোধী অভিযানের সাফল্য পাওয়া গাঁজাগুলো কোথায় যাচ্ছে? বাজেয়াপ্ত করা হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো যাচ্ছে কোথায়? পাহাড়ে ফের রাজনৈতিক অশান্তি। মুখ্যমন্ত্রী জনসভায় যেতে বিজেপি কর্মীদের বাধা।
পথে গাড়িতে ঢিল, আহত গাড়ি চালক সহ অন্তত 5। ঘটনাটি ঘটে বেলবাড়ি ধুমতিয়া বাজারের সামনে। এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে। ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে ফের রাজনৈতিক অশান্তি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর জনসভায় যোগ দিতে যাওয়া বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বেলবাড়ি খুমতিয়া বাজারের সামনে। মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বহু বিজেপি কর্মী এবং সমর্থক জম্পুইজলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মতা সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কয়েকটা গাড়িতে ঢিল এবং পাটকেল ছোড়া হয়। এতে গাড়ির চালক সহ অন্তত 5 জন আহত হয়। ঘটনার বেশ কয়েকটা গাড়ি ভাঙচুর হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এই জনসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ছাড়াও বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা ছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নজরে রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। নিন্দনীয় বিষয়, তিনি ভারতীয় জনতা পার্টি টাকাজলা মন্ডলী পার্টি अफिस इनग्रेशन थांगै दङ। ओ जागा सिनि राज्यनि जनप्रिय मुख्यमंत्री फायनाय, सिनि राज्यनि जनप्रिय सभापति फायनाय बरनि जे पदार्पण नाहारै दङ। তিনি जम्पुइजलाओ जे कायसा जनसभा प्लास जे पार्टी अफिस बो उद्बोधन होनाय। ओ उद्बोधन नाहारै ओ मन्डली बरक गोबां जागानि बरक फायनायनि बागै फंनैसो बरक जार जागा गारि बाय थाङै फायनायनि बागै जायगा होनाय। ओ जागा जों फंनैसो चिन्तानि खबर सफायबाय थामो। गारि ड्राइभारनो गारि बन्द खालामनानै गारि गिपिलित लांनानै आयाखौबा गारि सुबायनानै आमायखौ ड्राइभारनो मिटिं रंहोय सिने ड्राइभारनो हुमकि दुमकि रुइनाय नर गारि भारा लिखांखाय गारि न सुबायनाय नर गारि रिजार्भ लिखांखाय सारिनि बिसं गारि सुबायनाय आमायखौ माबा साबक ताबक बनो स्नाना बा Nggak tahu nor orang besar jangan asulai jangan nong nusa guna fainai nong sada sahar ka na aja kau sa sahar ka sahya ko jong kem no phun na balo kore kem no sahar mai ko nggak nor no tunai sahar ba achono to bana ani ko moi nggak bono sa sahar ka bro kai phaya ko ta ber phaya ko or so baya ko ta bro ayang sahar lai to na ga ang bai na ba sani ka ini mong oni tar ka nang ki ara nong kami ko no leader oba chongjat kori na to pujani ri maya ko kale bangna ningka yang phaidi ayang jo to no thum khai lai dai ta duta parani sin ro no khamping bari de klaya bu na hate nareng kami pura nareng bai no nareng ra ita ang asungno sana musungo je agami dino Tripura mothani ha kamai tungo je edisio 2026 বিজেপি ফাইনা নাই tungo ebong Takarjola এডিসি কনস্টিটুয়েন্সিও বিজেপি নি এমডিসি উংনা নাই tungo কারণ কোনো সময় আরা যিনি বিজেপি নি ন্যাশনাল পার্টি Takarjolao টিল 2018 থেকে আইস পর্যন্ত টিকেট মাইয়াখো বসকাঙ্গ মানাই বসকাঙ্গার নি হইতে এমডিসি নখানাই অবন বাগৈ যিনি ত্রিপুরা মথানি সুপ্রিমো এমডিসি প্রদ্যোত এবং যিনি আর বিশ্বজিৎ কলই বরংনি বুখা আসুংনো কিরি মুংখা যে অ জাগাও যিনি বিজেপি নি জনজাতি ঐতিহ্যে ভাসলো খরুন গ্রাম। ঢাকের তালে তালে কালী ঠাকুরের মহাশোভাযাত্রা মুখরিত আসছে বছর আবার হবে স্লোগানে। খরুন গ্রামে ঐতিহ্য ও আনন্দে কালী ঠাকুরের মহা শোভাযাত্রা আসছে বছর আবার হবে স্লোগানে মুখরিত গোটা গ্রাম। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে প্রতি বছরের মতন এবছরও ধর্মীয় আচার ও আনন্দের মধ্য দিয়ে পালিত হল কালী ঠাকুরের নিরঞ্জনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। গ্রাম জুড়ে ঢাকের তালে তালে নেচে উঠল যুবক বৃন্দরা এবং গ্রামেরই মেয়েরা। রাত্রি 9টা থেকে বিভিন্ন মণ্ডপ থেকে বের করা হয় কালী ঠাকুরের প্রতিমা। প্রতিটি মণ্ডপের ঠাকুরকে বাঁধন দেওয়ার পর গ্রামের যুবকেরা কাঁধে তুলে বের করে আনেন প্রতিমা। একে একে 4টি কালী প্রতিমা ঘুরে গ্রামের বিভিন্ন প্রান্তে। শোভাযাত্রার সঙ্গে বাজতে থাকে ঢাক, ঢোল এবং উল্লাসের সুর। মুখে মুখে একটাই স্লোগান, আসছে বছর আবার হবে। এই শোভাযাত্রার একটি বিশেষ আকর্ষণ হল শিবতলা প্রাঙ্গণের খেপি মা। গ্রামের প্রাচীন রীতি অনুযায়ী অন্য সব ঠাকুরকে যেমন গ্রাম ঘোরানো হয় তেমনটি হয় না খেপি মায়ের ক্ষেত্রে। তাকে কাঁধে তুলে শিবতলা প্রাঙ্গণে গিয়ে নিরঞ্জন করা হয়, যা খরুন গ্রামের এক বিশেষ প্রথা হিসেবে আজও অক্ষুণ্ণ।
শোভাযাত্রা ঘুরে শিবতলা থেকে শাখারি বাড়ি, রায়বাড়ি, চণ্ডী মণ্ডপ, কালী মন্দির পর্যন্ত সর্বত্রই ছিল দর্শকদের ভিড়। ছোট বড় সকলেই রাস্তায় দাঁড়িয়ে বা বসে উপভোগ করেন এই ঐতিহ্যবাহী দৃশ্য। অন্য গ্রামে যেমন ডিজে বক্সে নাচ গান চলে, খরুনে তার পরিবর্তে বাজে শুধু ঢাকের ধ্বনি, মুখে স্লোগান আর ভক্তির উচ্ছ্বাস। শেষে রাত্রি 11টা নামার সঙ্গে সঙ্গে গ্রামের দিঘি ঘাটে প্রথমেই নিরঞ্জন করা হয় খেপি মাকে, তারপর একে একে সকল প্রতিমাকে জলে বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসা এই রীতি আজও খরুন গ্রামের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য এখনো রয়েছে। ইচ্ছাপুরের খুন হওয়া যুবকের পরিবারের পাশে প্রাক্তন সাংসদ অর্জুন সিং হাতে তুললেন 5 লক্ষ টাকার সাহায্য। ইচ্ছাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কিছুদিন আগে ইচ্ছাপুর নবাবগঞ্জে দিলীপ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মৃত যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদেরকে সমস্ত রকম আইনি সাহায্য করার আশ্বাস দেন, যাতে অভিযুক্তরা সাজা পায়। এছাড়াও পরিবারের কাউকে চাকরি দেওয়ার চেষ্টাও করবেন না বলে জানালেন অর্জুন সিং। দেখুন, আমি তো কথা দিয়েছিলাম, আমিও ট্রেন্ডাম সেদিন যাচ্ছিলাম, যেদিন মার্ডারটা হয়ে সকালবেলা বিকালবেলা ডেড বডি নিয়ে রাস্তায় অবরোধ হয়েছিল, তখন আমি ট্রেন্ডাম ওখানে পৌঁছে যাই। ওখানে এই পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি, অনেকে এসে কথা বলে গেছে, এ করেছে। আমি যখন ওখানে বলেছিলাম কি আমি গরিব পরিবার আছে, এদেরকে 5 লাখ টাকা ব্যবস্থা করে দেবো। খবর নিলাম এর 2টো মেয়ে আছে, একটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ের নামে ফিক্স করিয়ে দেওয়া হয়েছে। আর এদেরকে আইনি সাহায্য যদি এরা চায় আমাদের পক্ষ থেকে, আমরা নিশ্চয়ই এদেরকে যে অপরাধী আছে তাকে সজা করাবার জন্য আমরা এদের আইনি সাহায্য করব। দ্বিতীয় আরও একটা কথা বলেছি কি পোস্টপোল ভায়োলেন্সের সময় আমরা দেখেছিলাম 51 পরিবারকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ বিএসএফে চাকরির ব্যবস্থা করেছিলেন। এরা যদি আমাদের সেরকম এদের কোনো দরকার হয়ে আমাদের বললে আমরা সেরকম ব্যবস্থা করব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বাড়িতে এসেছিলেন, আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে। আরে শুভঙ্কর সরকার কি করবে? ওকে কেউ বুঝে কেউ জানে? ও শুভঙ্কর এখানে কংগ্রেসের সভাপতি হিসাবে বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই, মানুষের পাশে দাঁড়ালেই হলো। রাজনীতি করার জন্য কেউ এসে রাজনীতি করবে, এদের কি আছে? আপনার মনে আছে ওই যে লেলিনগরের ঘটনার সময় অনেকে এসে গল্প করে চলে গেল, কেউ তো যায়নি, ওদের পাশে দাঁড়ায়নি। অন্য প্রসঙ্গে যাচ্ছি। কৈলাসহরের 10 নং ওয়ার্ডের রাস্তায় বেহাল দশা, পড়ুয়া ও স্থানীয়দের দুর্ভোগের দ্রুত সংস্কারের দাবি। বেহাল দশায় কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের রাস্তা দ্রুত সংস্কারের দাবি। কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সংলগ্ন রাস্তার বেহাল দশায় নাজেহাল পড়ুয়া ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এবং পাশে DWS দপ্তরের জল রাস্তায় পড়ার কারণে পুরো রাস্তা ভেঙে গর্তে ভরে গিয়েছে। ফলে প্রতিদিন কলেজগামী ছাত্রছাত্রী ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা রূপক চক্রবর্তী বলেন, রাস্তায় সবসময় জল জমে থাকে, ফলে রাস্তাটি একেবারে ভেঙে গিয়েছে। বিশেষ করে মহিলাদের ও ছাত্রছাত্রীদের চলাচলে ভীষণ অসুবিধে হচ্ছে। বর্ষায় এই সমস্যা আরো ভয়াবহ হয়ে ওঠে। তিনি পুর পরিষদ, PWD ও রাজ্য সরকারের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কলেজের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে রাস্তার এই বেহাল অবস্থা শহরের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। আমি গোবিন্দপুরবাসী তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল, এটা সব সময় রাস্তা পারাপারে অসুবিধা হয়, জল চলে যায়, রাস্তা পার হয়। আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, মেয়েরাদের অনেক কষ্ট হয়। তাই অতি সত্বর যাতে DWS, PWD এটা দেখে ঠিক করে দেয়, যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য। সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্বর যেন ঠিক করে দেওয়া হয়।
কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী সামাজিক কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল। কালীপূজা এবং দীপাবলিকে কেন্দ্র করে কাঞ্চনপুরে প্রেস মিডিয়া ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী সামাজিক কর্মসূচি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া, অন্ধ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী বীরেন্দ্র কর। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উদয় জ্যোতি চাকমা। লালজুড়ি থেকে আনন্দবাজার পর্যন্ত প্রায় শতাধিক অসহায় মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও শ্যামামায়ের আরাধনাকে কেন্দ্র করে পূজা মণ্ডপ এবং মূর্তি নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান পায় মিলন সংঘ ক্লাব, দ্বিতীয় নেতাজি ক্রিয়া সংঘ এবং তৃতীয় অহল্লাপুর যুব সমাজ। উৎসাহমূলক পুরস্কার পায় শিবনগর এবং রবীন্দ্রনাথ নগর ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের অসহায় মানুষের পাশে থেকে এই ধরনের মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা মিডিয়া ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রোগ্রাম দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছর আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিই। এবছর কালী পূজার সময় আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। যেমন দস্তুর যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের প্রায় শতাধিক হ্যান্ডিক্যাপদের মধ্যে আমরা শীতের বস্ত্র, কম্বল বিতরণ করেছি এবং বিশেষ পূজা যারা করেছেন তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ 2-3টি আমরা পুরস্কার বিতরণ করেছি, যার মধ্যে এখানে শিবনগর ক্লাবও রয়েছে এবং মিলন সংঘ ক্লাব, নেতাজি ক্লাব, এরকম বিশেষ বিশেষ পুরস্কার আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি। এই আমাদের কর্মসূচি এই বছর আমরা এখানে সম্পূর্ণ করলাম। সাবরু মহকুমার মনোবঙ্কুল পুরানবাজার এলাকায় স্বর্গীয় গোপাল চক্রবর্তীর বাসভবনে আজ পালিত হলো ঠাকুরের অন্নকূট উৎসব। ভক্তদের উপস্থিতিতে ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আজ সাবরু মহকুমার অন্তর্গত মনোবনকুল পুরানবাজার এলাকায় স্বর্গীয় গোপাল চক্রবর্তীর বাসভবনে পালিত হল ঠাকুরের অন্নকূট উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় অন্নকূট উৎসব। স্থানীয় পুরোহিত জানান, গোবর্ধন পূজা বা অন্নকূট হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয়, যা দীপাবলির চতুর্থ দিন হিসেবে পরিচিত। এই দিনে ভক্তরা কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নানা রকম নিরামিষ ভোগ প্রস্তুত করে অর্পণ করেন। অন্নকূট উৎসব উপলক্ষে এলাকা জুড়ে ছিল ভক্তিমূলক সঙ্গীত, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনার আয়োজন। দিনভর চলা এই উৎসবে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক ভক্ত, যা পরিণত হয় ভক্তদের মিলন মেলায়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। অর্চনা এই উপলক্ষে বৃন্দাবন ধামে গিরিরাজের বিশেষ পূজা হয়, রাধারানীর বিশেষ ভোগ আরাধনা হয়। তাই তাকে স্মরণ করে স্বর্গীয় গোপাল চক্রবর্তী মহাদেবের বাসভবনে প্রতি বৎসর কিঞ্চিতভাবে আমরা সেই রাধারানীর মহাপ্রভুর ভোগের আয়োজন করি। তাতে ভক্তবৃন্দ উপস্থিত থেকে আমাদের রাধা মদন মোহনকে আনন্দ উৎসব করি। তাই সকলকে বলছি, এই গিরিরাজ গোবর্ধনের উৎসবে প্রতি বৎসর সামিল হন এবং আজকের এই দিনটিতে আপনারা প্রতি বৎসর সামিল হবেন। আর আজকের আমাদের এই বাসভবনে এই গিরিরাজের ভোগ দর্শন করুন। সবাই গিরিরাজ মহারাজের ভোগ দর্শন করুন। আজ গিরিরাজ গোবর্ধনের বিশেষ পূজা অর্চনা। দামি রেস্টুরেন্টের আভিজাত্যের আড়ালে লুকিয়ে ছিল নোংরা রহস্য। মেলাঘর বাজারে প্রশাসনের হানা। নামি দামি রেস্টুরেন্টের ফ্রিজ থেকে উদ্ধার নষ্ট মাংস ও মেয়াদ উত্তীর্ণ খাবার। চমকে উঠে প্রশাসনের কর্মকর্তা থেকে সাধারণ মানুষ। দামি রেস্টুরেন্টে বিলাসবহুল খাবার খেয়ে অনেকেই নিজেদের স্মার্ট এবং নিরাপদ মনে করেন, কিন্তু বুধবারের ঘটনার পর হয়তো সেই ধারণা পাল্টে যাবে। মেলাঘর পৌরসভার ডেপুটি সিইও সোনামুরা ফুড সেফটি অফিসার এবং মেলাঘর থানার পুলিশ যৌথভাবে মেলাঘর বাজারের বিভিন্ন মুদি দোকান, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য, প্লাস্টিক, পলিথিন এবং নষ্ট খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি একাধিক দোকান এবং রেস্টুরেন্টের মালিককে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি হয় যখন প্রশাসনের দল মেলাঘরের একটা নামি দামি রেস্টুরেন্টে অভিযান চালায়।
রেস্টুরেন্টের ফ্রিজ থেকে দীর্ঘদিনের পুরনো মাংস, নষ্ট পনির, পোকা ধরা মশলা এবং অনির্দিষ্ট মেয়াদের খাদ্য উপকরণ উদ্ধার করা হয়। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, যা দেখে কর্মকর্তারা ক্ষুব্ধ হন। প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে জানান, এভাবে একদিন অভিযান চালিয়ে বসে থাকলে হবে না। নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালালে ব্যবসায়ীরা মানুষের সাথে প্রতারণা করার আগে শতবার ভাববে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ময়নার আড়ং কিনারায় ধুমধাম অন্নকূট উৎসব, 110 রকমের ভোগ, রাধা গোপীনাথ জিউরির পুজো। ময়নার আড়ং কিয়ারানায় অন্নকূট উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং কিয়ারানা গ্রামে বাবুলাল দাস মহাশয়ের উদ্যোগে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো। বিগত কয়েক বছর ধরে এই উৎসব ধুমধাম করে হয়ে আসছে। মূলত শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউয়ের পুজোকে কেন্দ্র করে এই উৎসব। আজকে 110 রকমের বেশি পদ রান্না করে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউয়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন করা শেষ হলে প্রায় 5000-এরও বেশি ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আমাদের বংশে বিগ্রহ আছে, থাকতে থাকতে আমাদের তো গ্রামে অনেকের চাহিদা হয়েছে ঠাকুর করো, এবং বাবা বললেন তুই ব্রত করো। ব্রত করতে তখন মনে হয় নিজে আমার বিগ্রহ করে আমরা ব্রত করবো। এইবারে বিগ্রহ সেই থেকে বিগ্রহ করে আমরা এই দামোদর ব্রত পালন করি। আর আমাদের সব নিরামিষ, সবাই আমাদের ফ্যামিলিতে বা কোনো আত্মীয়স্বজন এলেও কোনো কিছু হয় না, আমরা সব নিরামিষ আহারে প্রসাদ সেবী। ওই জন্য যে কোনো ভক্ত এলে তার কাউকে ফিরানো হয়, সবাই প্রসাদ হয়। ওই আমাদের অনুষ্ঠান চৈত্র মাসে একটা বড় অনুষ্ঠান হয়, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আর এই আমাদের অন্নকূট মহোৎসব। আজকের উৎসবের নাম কি? অন্নকূট মহোৎসব। রাধা গোপীনাথ জিউ মন্দির। হ্যাঁ, রাধা গোপীনাথ জিউ মন্দির আর অন্নকূট মহোৎসব। আজকে কোথাও কতগুলো এলাকা থেকে ভক্তগণ প্রসাদ দিতে আসবে? অনেক, পুরো ময়না এলাকা বলছে 5000 স্কিম আছে। আচ্ছা, ওই একটু পারি পুরো লাইন সেই মাথা পর্যন্ত সব বুঝিয়ে। আজকে এছাড়া আর কি কি অনুষ্ঠান হচ্ছে? একজন প্রভুজি এসছেন। উনি আসেন, উনি আমাদের চৈত্র মাসে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা বার্ষিকী হয়, তাতেও আসেন। আর জন্মাষ্টমী, রাধাষ্টমী। এনার বাড়ি হচ্ছে খড়দহ, সিপাই নিত্যানন্দ প্রভুর বংশধর। আপনার নাম? আমার নাম রাধাকান্ত দাস, বাড়ি আড়ং কিয়ারানা। অন্নকূট উৎসব কার্তিক মাসে শ্রীকৃষ্ণ গোবর্ধনের পুজো করেছিলেন গোবর্ধন পর্বতে, এবং সেই গোবর্ধন পর্বত বৃন্দাবনের প্রবল উপকার করত, কিন্তু সেটা স্বীকার না করে তারা কী করতো না, ইন্দ্র পূজা করতো। তখন শ্রীকৃষ্ণ বললেন যে গোবর্ধন পুজো করো, গোবর্ধন পুজো করলে সব কিছু হবে। এই জন্য গোবর্ধনের পুজোর জন্যে গোবর্ধনের আকৃতিতে অন্নের একটা স্তূপ তৈরি করা হলো। অন্নকূট মানে অন্নের পর্বত, মানে গোবর্ধন পর্বতের সমানে সেই রকম অন্নের ব্যবস্থা করা হলো। তাতে সমস্ত বৃন্দাবনবাসী এবং আরও মথুরাবাসী তারা সকলেই একসঙ্গে মিলে মিশে প্রসাদ সেবা করলো, এবং মানে প্রাকৃতিক সৌন্দর্য ও এই সময়টা বেশি উপলব্ধ হয়, যার ফলে এই সময়টাই এই অন্নকূট উৎসবটা হয়। বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের কাছ থেকে অত্যন্ত উপকৃত, তাই তারা অন্নকূট উৎসবে গোবর্ধনের পুজো করে। আপনার নাম? গৌরমোহন দাস। বাড়ি? বাড়ি আড়ং কিয়ারানা। আমার বাবাও একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন, তারও পাশেই মন্দির আছে, রাধা মাধবজির মন্দির আছে, এবং আমার ভাইপো যে রাধাকান্ত, এরা ওই ইয়েতেই অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্মের রক্ষা করার জন্যে দাদুর স্মরণ করে নিজেরা আবার মন্দির করে এখানে গোপীনাথজি মন্দির করে, সে মন্দিরও আছে, উনি সে মন্দিরেরও সেবা করেন, এ মন্দিরের সেবা করেন। এখানে বহু উৎসবাদি হয় সারা বছর। এখানে অন্তত ধরুন না, এই অন্নকূট উৎসব আছে, জন্মাষ্টমী উৎসব আছে, তারপর দোলের উৎসব আছে, এরকম বেশ কয়েকটা উৎসব বেশ বড় বড় হয়, এবং স্থানীয় ভক্তবৃন্দের এতে আনুকূল্যেই মানে সহায়তা, কর্মে সহায়তাতেই এত বড় হয়। তাহলে সব কিছুই বাবু দাস মানে রাধাকান্ত বাবুর ছেলে বাবু দাসই সব কিছু আর্থিক যা যাবতীয় যথাসাধ্য যেখান থেকে হোক ব্যয় করে, তাতে কোনো দিন কার্পণ্য করে না, এবং সমস্ত ভক্তবৃন্দের সহায়তা এত বড় অনুষ্ঠানটা হয়ে থাকে, এটাই আসল। আর এই যে 113টা বা 111টা 100টা মেজান পর্যন্ত হয়, এটা আমারই প্ল্যানে করা হয়েছে। মোটামুটি আমি এটা সম্পূর্ণ লিস্ট করে একটা রূপায়ণ করেছি, যে এইভাবে করলে প্রভুর সেবা ঠিক সঠিক হয়। এবং দামোদর মাস যেহেতু, এখানে কিছু কিছু
নিষিদ্ধ আহার্য আছে, সেই নিষিদ্ধ আহারগুলো বাতিল আছে, যেমন চাল কুমড়ো, যেমন ঝিঙে, যেমন আরও আছে কয়েকটা জিনিস আছে, পটল, এরকম যেগুলো আহার নিষিদ্ধ বলে ওগুলো এর মধ্যে নেই। এছাড়া প্রায় সব কিছু আহার্যের মধ্যে মানে পানীয়, আহার্য, মুখশুদ্ধি, পায়েস, পিঠেপুলি সব সেবাই এর মধ্যে আছে, 113টার মধ্যে আছে। রামরায়বাড়ির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলির আদেশ বাতিল দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ। এতে অন্তত 12 জন শিক্ষার্থী আহত হন। ছাত্রছাত্রীদের থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের এই হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত রামরায়বাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জে অন্তত 12 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিদ্যালয়ের 2 শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে পথ অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বুধবার একই দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যায় ছাত্রছাত্রীরা। অভিযোগ অনুসারে আন্দোলন থামাতে বাইকুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস এবং দায়িত্বপ্রাপ্ত এসআই মরণ বৈদ্য ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেন। এই ঘটনায় আহত ছাত্রছাত্রীরা বর্তমানে রামরায়বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ছাত্রছাত্রীরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। ওসি এবং এএসআই এর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠছে। বিদ্যালয়ে পুলিশের এই ধরনের হিংসাত্মক আচরণে সর্বত্র ছিচির রব উঠেছে। এখন দেখার বিষয় প্রশাসন ওসি বিষ্ণুচন্দ্র দাস এবং এএসআই মরণ বৈদ্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কিছুদিন আগে আমরা এখানে মাস্টার লইয়া তাতে স্যারগুলি ট্রান্সফার না হওয়া, এই জন্য আমরা এখানে আন্দোলন করছিলাম। একজন পুলিশ, যার নাম মরণ বৈদ্য, তিনি বাইকুড়া থানা থেকে এসেছেন। তিনি আমাদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য আমাদের উপর হাত তুলেছেন। আমাদের ছিঁড়ে দিয়েছে, আমাদের মাথার মধ্যে মেরেছে, লাঠি মেরেছে, মেয়েদেরকে আঘাত করেছে। আমরা ছেলেদেরকে বিভিন্নভাবে লাঠি মেরেছে, আঘাত করেছে। এখান থেকে ভর্তি করে দিয়েছে, হসপিটালে 2 জন ভর্তি আছে। এখন আমরা এই মিউজিক ব্যাপারে অ্যাকশন চাই এবং চাকরি যাতে না যায় এই জন্য আমরা পরিবার চাই। আমাদের মাথা গরম হয়েছে স্যার, আমরা চাইবো যে তাদের যেন তাদের অ্যাকশন নেওয়া হয়। বজরংনগর থানা অন্তর্গত বণিক্য চমুনির শান্তিপাড়া পঞ্চায়েতের একটি বাড়িতে ভাড়া থাকা রূপা দেববর্মা ও রিয়া দেববর্মার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিবাদে রূপা দেববর্মাকে পিটিয়ে আহত করে রিয়া দেববর্মা। স্থানীয়রা জানিয়েছেন বিবাদের সময় অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন। বজরংনগর থানার বণিক্য চমুনির শান্তিপাড়া পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুধাংশু দাসের বাড়িতে ভাড়া থাকা রূপা দেববর্মা এবং রিয়া দেববর্মার মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। বচসা থেকে রক্তক্ষয়ী হাতাহাতি পরিণত হয়, যার ফলে রূপা দেববর্মাকে মারধর করে আধমরা অবস্থায় ফেলে দেয় রিয়া দেববর্মা। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রূপাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করায়। পুলিশ অভিযুক্ত রিয়া দেববর্মাকে আটক করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, মারপিটের সময় রিয়া দেববর্মা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যে মহিলাটা রয়েছে তাই থাকতো আগে, এরপরে তারা আনছে তার যা ঠিক মতোই। এরপরে আস্তে আস্তে আইসে কইতাম পারি না, আমার শরীর ভালো না, ঘরে শুয়ে আসছিলাম। দিদি গিয়েছিল দিয়েছে বাইরে দিয়ে তারা এই অবস্থা। এখন সবাই আমি ডাক দিচ্ছি রয়েছে আর এটা যাইয়া আমার করতেছে, আমি করিস না কেন, থাক কেন দাঁড়াইয়া। নেশাগ্রস্ত হ্যাঁ, দুজনে মনে করেন না, সেটা কথা কইতেছে, আইলা দুল্লা পইরা যাইতে গেছে। পিঠে দেখছি না তো স্যার, আমি তো নাম রূপা কি? আচ্ছা, আর ওনার কি হয় এটা? বলে বইন লাগে আর কি, কাজে লাগে আনছে তিনলাম বলে বাড়িতে নাকি পঞ্চায়েত প্রতিনিধি আমরা। তো বলে আমাদের এখানে উপপ্রধান ফোন করে বললে আমার একজন বাজারে আছে, তুলে এখানে একটা কি বনে কি মারামারি হয়েছে আমাদের লেগে। তো আইলাম, আইসে দেখি একটা মহিলা এখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থা। প্রথমত আমি ফায়ার সার্ভিসে ফোন করি, তোর সঙ্গে আমি থানা তো ফোন করি। ফোন করার পরে ফায়ার সার্ভিস আসছে, এসে উঠে গেছে। থানা স্টাফ আছে, এখন দেখছি না আপনার থানা স্টাফ আছে, তারা কথা বলছে। আমরা যখন তারা উঠে নিয়ে গেছে তখন দেখি জীবিত আসছে, কিন্তু খুব খারাপ পজিশন। কি অবস্থা আছে? যে মহিলাটা মারছে হ্যাঁ নেশাগ্রস্ত অবস্থা আছে,
আর ওরা তো বোঝার মতো কোনো অবস্থা নেই, কারণ যে পরিস্থিতিটা নেশাগ্রস্ত ছিল কিনা এটা বোঝার মতো পরিস্থিতি নেই না। এরা হ্যাঁ তো হইতেছে হাত দিয়ে মারছে, কিন্তু যে অবস্থা দেখা যাইতেছে হাত দিয়ে তো এইভাবে মারা যায় না, যতটুকু বোঝা যাচ্ছে একদম থেতলা এলেছে কীভাবে কোন জায়গা এটা? এটা হচ্ছে ভাইফোঁটার পরে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, সপ্তাহান্তে উপকূল জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভাইফোঁটার পরে আবহাওয়ার বিরাট বদল। ভাইফোঁটার পরেই কি ফের বদল হবে আবহাওয়ার? বর্ষা বিদায়ের পরেও ফের বৃষ্টি হবে বাংলায়, সেরকমই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে। 24 অক্টোবর শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 25 অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।